প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। এই অ্যাক্টিভিটি টাস্কটা এ মাসে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং এটা পার্ট 7। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর কোশ্চেন, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউস। তাহলে 1 নম্বরটা দেখো কি বলেছে, যে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হলো, এর মধ্যে কোনটি হবে? তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এক্স কমন নিলে হয়ে যাবে আমার এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। কিন্তু এটা কোন ফর্মুলা পড়ে বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেটার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা এইটা পেলাম। এবার দেখতে হবে, এই তিনটে উৎপাদক পেলাম, দেখতে হবে তিনটের মধ্যে কোনটি এখানে দেওয়া আছে। দেখো এবিসি এ, হ্যাঁ, ডি নাম্বারটা দেওয়া আছে। তাহলে ডিটি হলো রাইট অপশন। চলে আসি 2 নম্বর অঙ্কে। কি বলেছে দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্পে 36,000 লিটার জল 4 ঘন্টায় উপরে তুলতে পারে, নিচের সঠিক সম্পর্কটি হলো কোনটি? তাহলে দেখো আমাদের কি আছে, এখানে একটা আছে ক্ষমতা, তারপরে আছে জলের পরিমাণ, আর একটা কি জিনিস দেওয়া আছে, আর একটা বলে দেওয়া আছে সময়। এই তিনটে জিনিসের মধ্যে আমাকে রিলেশন বের করে দেখতে হবে। প্রথমে বলেছে পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। পাম্পের ক্ষমতা একই, এটা কত? তাহলে পাম্পের ক্ষমতা এখানটা প্রথম ক্ষেত্রে ধ্রুবক, এ নাম্বার অপশানে। তাহলে দেখো, এখন জলের পরিমাণ কখন বাড়বে? যখন সময়টা বাড়বে, তাই না? জলের পরিমাণ, সময় যত বাড়বে জলের পরিমাণও তত বাড়বে। কিন্তু এখানে বলেছে ব্যস্ত সমানুপাতিক, কিন্তু এখানে হচ্ছে সরল সমানুপাতিক। তাহলে এ নাম্বার অপশানটি কিন্তু হবে না, তাহলে এটি আমরা ক্রস করে দিতে পারি। বি নাম্বার অপশানটিতে দেখো কি বলেছে, জলের পরিমাণ একই থাকলে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমার এই বিতে জলের পরিমাণটা হচ্ছে আমার ধ্রুবক। এবার এক্ষেত্রে কি বলেছে সময় পাম্পের ক্ষমতার সঙ্গে সরল সমানুপাতিক। সময় পাম্পের ক্ষমতার সঙ্গে সরল সমানুপাতিক। এটা কি হবে? ক্ষমতা যদি বাড়ে তাহলে সময় তো কম লাগবে জল তুলতে, তাই না? কিন্তু এখানে বলেছে সরল সমানুপাতিক, তাহলে এটিও সঠিক নয়, এটিও বাদ চলে গেল। সি নম্বর কি বলেছে, সময় একই থাকলে, তাহলে সিতে কি? সময় ধ্রুবক। এবার সময়টা আমার এখানে ধ্রুবক হয়ে গেল। এবং এক্ষেত্রে কি বলেছে, যে জলের পরিমাণ পাম্পের ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এক্ষেত্রে জলের পরিমাণ পাম্পের ক্ষমতার সঙ্গে কি ব্যস্তানুপাতিক হবে কি? এক্ষেত্রে সময়টা ধ্রুবক, তাহলে কি হবে দেখো, ক্ষমতা যদি বাড়ে জলের পরিমাণও বাড়বে, তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক এক্ষেত্রে কী হবে? সরল সমানুপাতিক। কিন্তু আমার এখানে বলেছে ব্যস্তানুপাতিক, তাহলে এটিও হবে না। ডি নাম্বার কি বলেছে, পাম্পের ক্ষমতা যদি একই থাকে, মানে এই ডি নাম্বারে যদি বলেছে এটি পাম্পের ক্ষমতা যদি ধ্রুবক হয়, জলের পরিমাণের সঙ্গে সময়ের সরল সমানুপাতিক। ঠিক, এটা একদমই ঠিক। বেশি পরিমাণ জল তুলতে আমার তখন বেশি সময় লাগবে, কম পরিমাণ জল তুলতে কম সময় লাগবে। তাহলে এই তথ্যটি ঠিক, তাহলে ডি নাম্বার অপশানটা হচ্ছে রাইট। এবার দেখো 3 নম্বরে কি বলেছে যে মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। শরবতের ওয়াই একক শরবত তুলে নিয়েছে, ওই ওয়াই একক শরবতের সিরাপ আছে কতখানি? তাহলে অনুপাতটা কত? 1:3। প্রথমটি হচ্ছে সিরাপ, এটি কি সিরাপ, আর এটি জল, তাই তো? এবার আমরা কি বের করে নেব এখান থেকে? আমরা এখানে আনুপাতিক ভাগহারটা আমরা বের করে নেব। তাহলে সিরাপের আনুপাতিক ভাগহার কত বলো দেখি? সিরাপের, তোমরা অঙ্ক করে নিয়েছো আনুপাতিক ভাগের, কি করে করতে হয়? সিরাপ আছে 1, আর দুটো অনুপাত যোগ করলে সমানুপাত সমষ্টি কত? 1 আর 3 যোগ করলে 4। তাহলে সিরাপের আনুপাতিক ভাগহার কত? 1/4। আর জলের আনুপাতিক ভাগহার কত? জল আছে কত? 3, তাহলে হবে 3/4। এবার বলেছে ওয়াই একক শরবতের মধ্যে কতখানি থাকবে? তাহলে ওয়াই একক শরবতের সিরাপ কতখানি থাকবে? y × 1/4, তাই তো? দেখি কোন অপশানের সঙ্গে মেলে।
এ নয় বি নয় সি, একদম এটি রাইট। ঠিক আছে, চলে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বরে কি বলেছে, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, বলছে চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সঠিক সম্পর্কটি হলো কোনটি, এবিসিডি। দেখো প্রথমেই দেওয়া আছে এখানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান। কোন কোন বাহুর দৈর্ঘ্য সমান, পি কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমার পি আর। তোমরা জানো কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের এই বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল পি কিউ আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর কিউ। এখন আমি অঙ্কটি এগিয়ে যাব। তাহলে 1 নম্বর অপশান কি আছে, এ নম্বর অপশানে বলেছে যে পি ইকুয়াল টু 80 ডিগ্রি, মানে এই কোণটা 80 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কত, এরা তো সমান। কিউ বলেছে কত, 50। কিউ যদি 50 হয়, কিউ 50 যদি হয় তার মানে অবশ্যই এখানে আরও কত, আরও হবে 50, কারণ এটা দুজন তো সমান, কিউ আর আর তো সমান এখানটা, তাই না, আরও হয়ে যাবে 50। তাহলে 50 50 100, আর পি এর মান কত আছে, পি এর মান আছে হচ্ছে 80। তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা, 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। দেখো আমরা 3টি কোণ যোগ করে কত পেলাম, 180 ডিগ্রি। তাহলে 1 নম্বর অপশনটাই আমার রাইট হয়ে গেল। এখন বিসিডি আমরা চেক করে দেখতে পারি, বিটাতে তোমরা করে দেখতে পারো। বিটাতে কি হচ্ছে দেখো, এখানে পি বলেছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি পি। আচ্ছা, কিউ 80 হলে আরও হবে 80। আচ্ছা, এগুলো যোগ করে দেখো এটা 160 আর 50, 180 থেকে অনেক বড়, তাই না, কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, এটা তো 180 থেকে বেশি, তাহলে বি নাম্বারটা হবে না। সি নাম্বারটা দেখো, সি নাম্বারে কি আছে, 50 ডিগ্রি, তারপরে আছে এখানে দেখো 50 50, এটাও 50, আর কিউ 50 হলে আরও 50 হবে। তাহলে এটি কিন্তু হচ্ছে 3টি 50 যোগ করে 150 হয়, তাহলে এটা লেস দেন 180 ডিগ্রি, তাহলে সিও হবে না। আর ডি এ কি আছে, পি হচ্ছে 70 ডিগ্রি, ডি আছে 70 ডিগ্রি, ডি এ পি 70 ডিগ্রি, ডি নাম্বার অপশানে পি 70 ডিগ্রি, কিউ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমার আরও হবে 60 ডিগ্রি। এটি যোগ করলেও কিন্তু কত হচ্ছে 190, তাহলে এটা হয়ে যাচ্ছে গ্রেটার দেন 180 ডিগ্রি। তাহলে বাকি কোনো অপশানই হবে না, এটাই সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বোঝার অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। চলে যাবো এর পরের অঙ্কে। দেখো 2 অঙ্কে কি বলেছে, সত্য ও মিথ্যা লিখো। প্রথমটাতে কি বলেছে, এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস এ বাই সি। আচ্ছা দেখো তো, আমরা যদি ডান পক্ষটা ধরি তাহলে এটা কী হবে, এ বাই বি প্লাস এ বাই সি। এটা লসাগু কত হবে তলায়, এখানে বিসি হবে, তাহলে এখানে হয়ে যাবে এসি প্লাস এ বি। এটি কি কোনোভাবে এটার সঙ্গে সমান মনে হচ্ছে কি, কোনোভাবেই নয়, তাহলে এটি মিথ্যা। এটা কি লিখবো আমরা, মিথ্যা বা ফলস লিখবো। আচ্ছা, বি নাম্বার কি বলেছে, মিস্টার বি একা একদিনে 1/20 কাজ করে, সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 20 দিন। হ্যাঁ, তথ্যটি ঠিক। কেমন করে দেখো, তাহলে 1/20 কাজ করে কত দিনে, 1 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে, 1 অংশ মানে সমগ্র কাজ করবে কত দিনে, অবশ্যই আমার কী হবে, বেশি দিনে, তাহলে এটা কত হয়ে যাবে, 20 দিনে। তাহলে আমরা এটা কোনটা হবে, 20 দিনের, ঠিকই বলেছে। তাহলে এই কথাটি কী হবে, অবশ্যই সত্য। ঠিক আছে, এবার 3 নাম্বার কি আছে, একটি লম্বা বাঁশের 1/3 অংশ মাটির নিচে পোতা আছে, অর্থাৎ বাঁশটির 7/10 অংশ মাটির নিচে পোতা আছে। আচ্ছা, 30% আমরা কি লিখতে পারি, 30/100, বা 0 0 কেটে দিলে এটা হয়ে যায় 3/10। এটা কি কোনোভাবে 7/10 সঙ্গে সমান হতে পারে, কোনোভাবেই নয়। তাহলে এই তথ্যটি কি আছে, মিথ্যা। আচ্ছা, চলে যাবো এর পরের অঙ্কে, সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে, 1 - 5x - 36x² সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে অপর উৎপাদকটি নির্ণয় করো। আমরা প্রথমে আগে যে সংখ্যামালাটা দেওয়া আছে তার আগে উৎপাদক বিশ্লেষণ করে নেব। দেখো এখানে কত আছে, 36, এখানে তো 1, তাহলে 36কে 1 দিয়ে গুণ করলে 36ই হয়। এবার 36কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, দেখো পাই 4 9 36। এবার 9 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে আমরা 5 পাচ্ছি। কেন আমরা বিয়োগ করলাম, যেহেতু আগের চিহ্নটা আমার মাইনাস আছে, তাহলে এটাকে কি লেখা যেতে পারে, 1 -
9 মাইনাস 4x মাইনাস 36 এক্স স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি? 1 মাইনাস 9x প্লাস 4x মাইনাস 36 এক্স স্কোয়ার। এটাকে কি লিখতে পারি আমরা? দেখো এটা এক যদি কমন নিই তাহলে এটা হবে 1 মাইনাস 9x প্লাস 4 যদি কমন নিই হয়ে যাবে 4x কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 1 থাকবে না, 1 থাকবে, তাহলে 1 মাইনাস 9x হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 9xটা কমন চলে গেল। তাহলে এখানে দেখো পরের অংশ থেকে কত কমন যাবে? দেখো পরের অংশটুকু থেকে 4x কমন যাবে। 4x যদি কমন যায় তাহলে এখানে থাকবে 1, আর বাকি কত পড়ে থাকবে? 36 থেকে 4 গেল থাকবে 9, আর এক্স স্কোয়ার থেকে x গেছে তাহলে থাকবে x। তাহলে এটাকে কত লিখতে পারি? 1 মাইনাস 9x ইন্টু 1 প্লাস 4x। তাহলে সংখ্যামালাটি ভেঙে আমরা এই উৎপাদক করে নিলাম। একটি উৎপাদক 1 মাইনাস 9x, তাহলে অপর উৎপাদকটি কত হবে? তাহলে অপর উৎপাদকটি হলো, অতএব অপর উৎপাদকটি হলো, কি করে পাবো? আমি মোট সংখ্যামালাকে যদি এই উৎপাদকটাতে ভাগ করে দিই তাহলে অপর উৎপাদক পাওয়া যাবে। কারণ কি আমরা জানি কোনো সংখ্যামালা কি করে গঠিত হয়? উৎপাদকগুলোকে গুণ করেই তৈরি হয়। তাহলে একটু আমি পুরো সংখ্যামালাটাকে পেয়ে গেছি উৎপাদকে বিশ্লেষণ করে, একটা উৎপাদক পেয়ে গেছি, তাহলে আর একটা কী করে পাবো? অবশ্যই যদি ভাগ করে দিই তাহলে পাওয়া যাবে। তাহলে 1 মাইনাস 9x ডিভাইডেড বাই 1 প্লাস 4x ডিভাইডেড বাই, একটু উৎপাদক তো বলে দেওয়া আছে 1 মাইনাস 9x, তাহলে ভাগ করে দিলাম, তাহলে থাকলো কত? 1 প্লাস 4x। তাহলে এটি হলো নির্ণেয় উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলে আসি দেখো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, এখানে বলা আছে এক্স কিউব মাইনাস 8 এবং এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x এর লসাগু নির্ণয় করো, যেখানে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল টু x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। আচ্ছা, এটাই আমাকে লসাগু নির্ণয় করতে হবে। এইটা মানে কত লিখতে পারি? এটা কোন ফর্মুলায় ফেলবো আমরা? a কিউব মাইনাস বি কিউব। দেখো তাহলে আমরা সাজিয়ে নিলাম, কারণ 8 মানে 2 এর কিউব, তাহলে হয়ে গেল a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? a মাইনাস বি, এখানে a হচ্ছে x, b হচ্ছে 2, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে 2x প্লাস বি স্কোয়ার মানে কত? 4। আর যে আর একটা অংশ দেওয়া আছে এক্স কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু, এটা বলেই দেওয়া আছে x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2, এটা বলেই দেওয়া আছে। তাহলে এখন দেয়ারফর নির্ণেয় লসাগুটা কত হবে? লসাগু কথার অর্থ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা সাধারণ গুণিতকগুলো নেব। দেখো প্রথমে এক্সটা কিন্তু এর মধ্যে নেই, তাহলে এক্সটাকে নিতে হবে লঘিষ্ঠ। এরপরে আছে এক্স প্লাস 4, না তারপর আছে দেখো এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2টা দুজনের মধ্যে কমন আছে, তাহলে এটাকে নিলাম এক্স মাইনাস 2। তারপরে আমরা এই টার্মটা নেব, এটা এখানে নেই, কমন একটাই আছে এক্স প্লাস 4। আর সবশেষে নেব কোনটা? এই যে বাকি অংশটুকু যেটা পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় লসাগু। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো এখানেই করে দেবো আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটাতে বেশ একটু মজার অঙ্ক। পাশে দেখো চিত্র এবিসি ত্রিভুজের চিত্র দেওয়া আছে। বলেছে এবির বর্ধিতাংশ, মানে এই যে এবি আছে, এবির বর্ধিতাংশ বিই, একে ই অবধি বাড়ানো হয়েছে। এখানে বিসির সঙ্গে ডিএফ কি সমান্তরাল, এই যে চিহ্ন দেওয়া আছে, ডিএফ সমান্তরাল হলে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রির মান বের করতে হবে। দেখো এই ত্রিভুজটা থেকে দেখে বুঝতে পারছো এই ত্রিভুজের বৈশিষ্ট্য কোণ কিন্তু এক্স ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ এক্স ডিগ্রি ইকুয়াল টু কি? বহিস্থ কোণ মানে কি? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এখানে অন্তস্থ বিপরীত কোণদ্বয়কে 50 আর 35, তাহলে যোগ
50 যোগ 35, তাহলে যোগ করলে কত হবে? এটা অবশ্যই হয়ে যাবে 85 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। আবার বিসি প্যারালাল টু ডিএফ, বিসির সঙ্গে ডিএফটা প্যারালাল, এবং এই যে আমাকে বাড়িয়ে দিয়েছি, বর্ধিত করেছি, এই বিটা কি? বিটা হচ্ছে ছেদক। তাহলে তোমরা জানো যে দুটো প্যারালাল লাইন আর এটা যদি ছেদক হয়, তাহলে এই দুটো যে কোণ তৈরি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরা অনুরূপ কোণ। এবং কি হয় অনুরূপ কোণ? কি হয়? এই রেখাগুলো যদি সমান্তরাল হয় তাহলে এই অনুরূপ কোণগুলো কিন্তু সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি? দেয়ারফর এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই ডিগ্রি। কিন্তু এক্স ডিগ্রির মান আমরা অলরেডি বের করে নিয়েছি। দেয়ারফর ওয়াই ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? অবশ্যই 85 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার করে ফেললাম। এবার আছে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে কি বলেছে? কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব, এটা হলো মনে করো হাওড়া, হাওড়া থেকে বর্ধমান, এই বর্ধমানের দূরত্ব কত? 85 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু মেন লাইনের দূরত্ব 5% বেশি। আর এটা কি যে একটু বাঁকা হয়ে গেছে, মানে এই দূরত্বটা বেশি, এটা হচ্ছে আমার মেন লাইনের দূরত্ব। তাহলে এটা মেন লাইনের দূরত্ব, এটা কর্ড লাইনের। কর্ড লাইনের দূরত্বটা কম, মেন লাইনের দূরত্বটা বেশি। কত বেশি বলেছে? 5% বেশি। তাহলে আমরা কি লিখব? যে মেইন লাইনের দূরত্ব কর্ড লাইন থেকে 5% বেশি। 5% কিন্তু বেশি দূরত্বটা। আর আমার কর্ড লাইনের দূরত্বটা কত? কর্ড লাইনের দূরত্ব বলেই দেওয়া আছে। কর্ড লাইনের দূরত্ব কত বলো? 85 কিলোমিটার, 85 কিলোমিটার। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব, তাহলে মেন লাইনে বর্ধমানের, আমি অঙ্কটা লিখে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে দেখো আগে তো ছিলই 85, এই 85 থেকেও কত বেশি? এই 85-র 5% বেশি। 5% মানে 5/100, তাই তো? এত কিমি। আমরা কি পাবো? 85 যদি কমন যায়, এটা হয়ে যাবে 1 + 5/100 কিমি। তার মানে হয়ে গেল 85 গুণন 100 5/100। এটি আমি লিখে করলাম, কিন্তু যখন তোমরা এর পরবর্তী উঁচু ক্লাসে যখন অঙ্ক করব, শর্ট কোশ্চেন করব, তখন আমরা এই 5% বেশি মানে একবারে করে দেবো ইন্টু 100 5/100। এটা তোমরা মনে রাখবে। এখন 5 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 21, এটা হবে 20, তাই তো? ভাগ করলে কত পাবো আমরা? এটা পাবো হচ্ছে 89.25। অবশ্যই এককটা এখানে কি হবে? কিমি হবে। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? 89.25 কিলোমিটার। ঠিক আছে, আমরা চলে যাব এর পরের অঙ্কে। চলে এসছি আমরা সর্বশেষ অঙ্কে। কি বলেছে? যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। তাহলে আমরা প্রথমে একটি ত্রিভুজ এঁকে নিই। হ্যাঁ, তোমরা স্কেল দিয়ে এঁকে নেবে। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিলাম, মনে করো ABC। এখানে বলে দিয়েছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে কি দেওয়া আছে? তাহলে ধরি, কি ধরলাম? ABC ত্রিভুজের কি বলো, কি আমরা কি ধরলাম? এবির সঙ্গে এসিটা সমান, এটা দেওয়াই আছে। AB ইজ ইকুয়াল টু এসি।
এটা গিভেন বা প্রদত্ত, এটা দেওয়া আছে। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে হবে? তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা, মানে এসিবি। আর এই বাহুর বিপরীত কোণ কোনটা? এবিসি। এই দুটো কোণ সমান আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে যে কি অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো, এই প্রমাণটা করবার জন্য আমাকে একটা অঙ্কন করতে হবে ছোট। কি অঙ্কন আমরা করব? কি এই যেখানে এই যে এই ত্রিভুজের এ কোণটা আছে, এই এ কোণের একটি আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। বোঝা গেল? এই যে বিএসি, এ কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল বিএসি কোণ, তার একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে এখানে একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করি। সমদ্বিখণ্ডকের অর্থ হয়তো তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি। এই কোণের সমদ্বিখণ্ডক মানে কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, এই দুটো কোণের পরিমাণ কিন্তু সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা অঙ্কন করলাম। তাহলে অঙ্কনটাও আমাকে লিখে নিতে হবে। কি লিখব? যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করে যে সে হলো সমদ্বিখণ্ডক। এডি অঙ্কন করলাম, যা কি বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে। যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা যদি এইটুকু করে থাকো, এই 5-এর মধ্যে তোমরা 2 নম্বর পাবে। ছবিটা যদি ঠিকঠাক আঁকতে পারো আর এইটুকু অঙ্কন যদি করতে পারো, তাহলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। বাকি থাকে প্রমাণে থাকে 3 নম্বর। আচ্ছা, প্রমাণটা করব কি করে? এবার দেখো, আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেছি, একটা এবিডি ত্রিভুজ আর একটা এসিডি। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাই? প্রথমে দেখো, আমার এই এবি বাহুর সঙ্গে এসি বাহু এটা তো বলে দেওয়া আছে। তাহলে প্রথমে কি লিখবো? এবি ইজ ইকুয়াল টু এসি। এটা দেওয়াই ছিল, এই জন্য একে লিখবো প্রদত্ত মানে যা দেওয়া আছে। তারপরে হবে কি, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হবে। কারণ কি, আমরা যে এডি সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম এই এ কোণের, তাহলে কি অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। এর কারণটা আমরা কি লিখব? যেহেতু এডি অ্যাঙ্গেল বিসি এর সমদ্বিখণ্ডক। আর শেষে দেখো, এডি বাহুটা দুজনের মধ্যেই আছে। তাহলে কি এডি সাধারণ বাহু। বাহু মানে কি, এডি বাহুটা যখন আমরা এবিডি ত্রিভুজ কল্পনা করছি তার মধ্যেও এডি বাহু আছে। আবার যখন আমরা ত্রিভুজ এসিডি কল্পনা করছি তার মধ্যেও এডি বাহুটা আছে। তাহলে এই এডি বাহুটা দুজনের মধ্যেই কমন। তাহলে দেখো, প্রথমে দুটো বাহু সমান হলো, তার মানে এটা এস। দুটো অ্যাঙ্গেল সমান হলো, তার মানে এটা এ। তারপরে দুটো বাহু সমান হলো, এটা হয়ে গেল এস। তাহলে এস এই সূত্র থেকে কি পাই বলো? তোমরা জানো কি? এটা হচ্ছে দুটো ত্রিভুজের সর্বসমতার সূত্র। তাহলে দেখো, দুটো ত্রিভুজের মধ্যে এই 3টে জিনিস সমান। তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারি? তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ ACD। আচ্ছা, দুটো ত্রিভুজ যদি, আচ্ছা এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে SAS সর্বসমতার সূত্র অনুসারে। দেখো, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কি হবে? অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে অনুরূপ কোণ আমি কি ধরবো? তাহলে এবিডি লেখাও যা, ডি বাহুটাকে যদি বাড়িয়ে দিই তাহলে সি হবে। তাহলে এবিডিও যা, এবিসিও তাই। তাহলে কি লিখতে পারবো? এবিসি ইজ ইকুয়াল টু, এখানে এসিডিও যা, এসিবিও তাই। এখানে এই কোণটাই তো বোঝাচ্ছে। তাহলে কি লিখতে পারি? অ্যাঙ্গেল ACB। আরে, এটাই তো আমাকে প্রমাণ করতে নিয়েছিলাম, এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB।
তাহলে এটা কী হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি লিখব? প্রমাণিত। ঠিক আছে? তাহলে এরকম উপপাদ্য দেওয়া থাকলে প্রথমে ছবিটা এঁকে নেব, কি দেওয়া আছে এর মধ্যে সেটা আগে লিখে নেব, তারপরে কি প্রমাণ করতে হবে সেটা লিখব, যদি কোনো অঙ্কন থাকে সে অঙ্কনটুকু করব, তারপরে প্রমাণটুকু করব। পার্টে পার্টে করবে, কারণ প্রত্যেকটা পার্টের জন্য আলাদা নাম্বার আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো। তাহলে আজকে এখানেই শেষ হয়ে গেল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পুরো পেপারটা সলভ করে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক বাটনটি প্রেস করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও পোস্ট করব তুমি সবার আগে সেই ভিডিওটি দেখতে পাবে। তার জন্য বেল বাটনটিও প্রেস করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি সুস্থ থাকবে। গুড বাই।